ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই কিন্তু এবং আসার আগেই হুমকি দিয়েছিল যে সে কী করবে, পানামা খাল দখল করবে, তাই না? প্রশ্ন হচ্ছে পানামা খালটা কোথায়? পানামা খালটায় যে এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হলো আসলে মধ্য আমেরিকায় একটা দেশ আছে পানামা, এবং এই পানামার মধ্য দিয়ে একটা খাল তৈরি করা হয়েছে, যে খালটা হলো এই প্যাসিফিক এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে। এই পানামা খালটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং বাণিজ্য কারণে আমেরিকার জন্যে। কারণ খোদ আমেরিকার অভ্যন্তরে মনে করেন যে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বিপুল পরিমাণ মালামাল সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে রাস্তা কিন্তু তিনটা, এক হচ্ছে ডাঙ্গা পথে অর্থাৎ বাই রোড, আর একটা হচ্ছে বিমানে অর্থাৎ এয়ারওয়ে, আর 3 নম্বর হলো এই পানামা খাল দিয়ে সাগরের মধ্য দিয়ে। দেখা গেছে যদি এই যে একটু ঘুর পথেও এই পানামা খাল দিয়ে যদি তারা পণ্য নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পাঠায় বা ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কে পাঠায়, তাহলে ডাঙ্গা পথে যে খরচ হয় তার 1/4 খরচে কিন্তু এই পানামা খাল ব্যবহার করে মালামাল পরিবহন করা সম্ভব। সুতরাং এ থেকেই বোঝা যায় খোদ আমেরিকার আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির জন্যেই এই পানামা খালটা কত জরুরি। এছাড়াও সামরিক কারণেও কিন্তু অত্যন্ত জরুরি, কারণ আমেরিকার অধিকাংশ নৌবাহিনীর যে সদর দপ্তর ঘাঁটি মাটি যেগুলো আছে, এগুলো কিন্তু অধিকাংশই এই ক্যালিফোর্নিয়ার এই উপকূল বরাবর অর্থাৎ প্যাসিফিক অঞ্চলে। তো ওই অঞ্চল থেকে যখন সাবমেরিন বা এয়ারক্রাফট ক্যারিয়ার বা অন্যান্য যত যে নৌবাহিনীর জাহাজ টাহাজ আছে, এইগুলো যে কোনো কারণে দ্রুত মুভমেন্ট করাতে হবে কোথায়, মনে করেন যে আটলান্টিক মহাসাগরে এবং ভারত মহাসাগরের এদিকে। তো তাই যদি করাতে হয় তাহলে খুব দ্রুত কিন্তু এই পানামা খালকে ব্যবহার করে সেই মুভমেন্টটা করানো যায়। ওদিকে প্যাসিফিক ওশানকে ক্রস করে ওই সমস্ত ওই যেমন ইউরোপীয় অঞ্চলে বা আরব সাগর বা ওই সমস্ত কনফ্লিক্ট যে অঞ্চলে আছে, ওখানে যেতে গেলে আরও অনেক দিন বেশি সময় লেগে যায়। সুতরাং সামরিক কারণেও কিন্তু এই পানামা খাল আমেরিকার জন্য ভীষণভাবে জরুরি। এবং আমেরিকা বেসিক্যালি এই কারণে আজকে থেকে প্রায় 120-30 বছর আগে তারা নিজেরাই কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে এই খালটা খনন করছিল। এই খালটা কিন্তু পানামা খনন করে নাই, সেটাও কিন্তু বুঝতে হবে। তো এ ব্যাপারে একটু ইতিহাস আমরা দেখি। এখানে আপনারাও একটু গুগল সার্চ করে দেখতে পারেন, আর এখন তো এআই আছে, হু অ্যাকচুয়ালি বিল্ড দ্য পানামা ক্যানাল। একেবারে দেখেন যে উত্তর চলে আসছে, দ্য ইউনাইটেড স্টেটস লেড বাই প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট negotiated the Havanna-Barilla Treaty, giving the U.S. control of the canal zone. Work under U.S. supervision began in 1904, and the Panama Canal was completed in 1914. তার মানে 1904 সালে এইটা থিওডর রুজভেল্টের আমলে শুরু হয়েছিল, পানামার সাথে একটা চুক্তি করে, এবং এটা 1914 সালে শেষ হয়, অর্থাৎ প্রায় 10 বছর। কিন্তু আসলে এই খালটা আরও আগে শুরু করছিল কিন্তু ফ্রান্স। তারা কিছু দূর খনন টনন করে তারপরে তারা চিন্তা করলো যে ফ্রান্স কোথায় আর পানামা খাল কোথায়। তারা অর্থনৈতিকভাবে চিন্তা করলো যে এখানে এত পয়সা কড়ি খরচ করে এই খাল খনন করে কোনো ফায়দা নাই খুব একটা বেশি, যে কারণে তারা চলে যায়। কিন্তু পরবর্তীতে আমেরিকা তখন রাইজিং পাওয়ার, তারা দেখলো যে তাদের দেশটা বিশাল, একদিকে আটলান্টিক মহাসাগরের উপকূল, অন্যদিকে প্যাসিফিক মহাসাগরের উপকূল, মাঝখানে হাজার কিলোমিটার দূর। তো তারা চিন্তা করলো যে তাদের পণ্য পরিবহনের জন্য পানামা খালটা অত্যন্ত উপযোগী হবে, যে কারণে তারাই টাকা পয়সা দিয়ে এই পানামা খাল খনন করে। এবং নট অনলি দ্যাট, এখানে কাজ করতে গিয়ে আমেরিকার প্রায় 30 থেকে 35 হাজার লোক মারাও যায়, নানা রকম অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং 1914 সালে যখন কমপ্লিশন হয়, এরপর থেকে এই ক্যানালের নিয়ন্ত্রণ কিন্তু আমেরিকাই গ্রহণ করে, এবং তারাই কিন্তু অপারেট করে আসতেছিল। তারপরে হচ্ছে কি, দ্য ইউএস কন্টিনিউড টু কন্ট্রোল দ্য ক্যানাল অ্যান্ড দ্য সারাউন্ডিং পানামা ক্যানাল জোন আনটিল দ্য টরিজোস-খার্টার ট্রিটিস। টরিজোস-খার্টার ট্রিটি, টরিজোস মানে হচ্ছে তখন পানামার যে প্রেসিডেন্ট ছিল, আর কার্টার হলো যে জিমি কার্টার। এই তারা চুক্তি করে আর কি, provided for its handover to Panama in 1977, অর্থাৎ 1977 সালে আমেরিকার প্রেসিডেন্ট আর ওই পানামার প্রেসিডেন্ট একটা চুক্তি করে। এবং এই চুক্তির অধীনে কী হয়, আফটার এ পিরিয়ড অফ জয়েন্ট আমেরিকান পানামিয়ান কন্ট্রোল, দ্য পানামিয়ান গভর্নমেন্ট টু কন্ট্রোল ইন 1999। অর্থাৎ 1977 সালে একটা ট্রিটি হয়, এরপরে
1999 সাল পর্যন্ত পানামা আর আমেরিকা যৌথভাবে এটার নিয়ন্ত্রণ করে এবং 1999 সালে একেবারে কমপ্লিটলি এটা পানামার কাছে হস্তান্তর করে দেওয়া হয়। তাহলে আমরা ইতিহাস জানলাম যে পানামা বেসিক্যালি আমেরিকার টাকা পয়সা এবং তাদের জনবল দিয়ে তৈরি করছিল এবং দীর্ঘদিন ধরে তারাই নিয়ন্ত্রণ করতো। 1999 সালে এটা পানামাকে দিয়ে দিল। এখন দিয়ে দেওয়ার পরে কী ঘটছে সেটা একটু আমরা দেখি। দেওয়ার পরে যে ঘটনাটা ঘটছে, গত 2-3 দশক ধরে চায়নার তো ব্যাপক অর্থনৈতিক উত্থান ঘটছে এবং তারা তখন বহির্বিশ্বে তাদের প্রভাব বলয় বিস্তার করার জন্য একটা পর্যায়ে এসে তারা ওই যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ যে একটা প্রকল্প করছে না, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ যুক্ত হয়েছে এবং পাকিস্তানও যুক্ত হয়েছে, শ্রীলঙ্কা যুক্ত হয়েছে এবং এই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের মাধ্যমে চায়না যে কাজটা করে, তাদের তো বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে, কারণ আমেরিকার সাথে তাদের ব্যবসা বাণিজ্যের বিশাল উদ্বৃত্ত থাকে না। তো তারা হঠাৎ করে দেখলো যে এই টাকা খরচ করে আমরা পৃথিবীতে আমরা আমাদের প্রভাব বলয় বিস্তার করতে পারি। তো তারা কী করলো, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এবং ঋণ দেওয়ার মাধ্যমে সেই প্রভাব বলয় বিস্তার করার জন্য রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ চালু করলো এবং করে পৃথিবীর বিভিন্ন দেশকে তাদের সাথে জুড়ে দিয়ে বিভিন্ন দেশের যে অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তাঘাট, ব্রিজ, তারপরে পোর্ট ইত্যাদি নির্মাণের উদ্যোগ নেয়। এবং এর মধ্যে এই যে যেমন পাকিস্তান যেমন আছে, তারপরে মনে করে যে শ্রীলঙ্কা যেমন আছে, তেমনি এই যে পানামাও আছে। পাকিস্তানের যে খাইবার গিরিপথ দিয়ে তাদের যে বিশাল রাস্তা, প্রায় কত $60 বিলিয়ন খরচ, তাই না? এবং তারপরে ওই যে শ্রীলঙ্কার হাম্বানটোটা যে পোর্ট, সেটাও কিন্তু এই যে চায়না করছে। এখানে এই চায়না যে কায়দাটা করছে, এরা লোনগুলো দেয় খুব মানে সহজ শর্তের লোন দেয়, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক উচ্চ হারে ঋণ, ওই উচ্চ হারে সুদ। তো এই চায়না খুব ভালো করেই জানে যে এই সমস্ত দেশের কাছে ঋণ দিলে যে উচ্চ সুদের ঋণ বা সুদ ধার্য করা হবে, ওই সমস্ত দেশ দিতে পারবে না একটা পর্যায়ে, এবং যখনই দিতে পারবে না, পরিশোধ করতে পারবে না, তখনই চায়না এসে ওই তাদের কন্ট্রাক্টেই থাকে, যদি ঋণ পরিশোধ করতে না পারে তাহলে 100 বছরের জন্য এইটা চায়নার নিয়ন্ত্রণে থাকবে। এবং ঠিক সেই কারণে যে হাম্বানটোটা বন্দর যেমন চায়নার নিয়ন্ত্রণ চলে গেছে, তারপরে যে পাকিস্তানের রোড যে রাস্তা ওখানেও কিন্তু চায়নার নিয়ন্ত্রণ চলে গেছে। তো ওই আমেরিকার একেবারে প্রতিবেশী এই পানামাতে কী করছে, পানামাকেও ওইটার মধ্যে ঢুকিয়ে তারা পানামাকে টাকা পয়সা দিয়ে তাদের ভিতরে রাস্তাঘাট আরও অবকাঠামো উন্নয়নে তারা ঋণ দিয়েছে এবং অতি উচ্চ সুদে। এবং দেওয়ার পরে তারা কী করছে, এই পানামা খালকে উন্নয়নের জন্য সেখানেও কিছু পোর্ট আশেপাশে কিছু পোর্ট, বিশেষ করে এই পানামা খালের দুই পাশে 2টা পোর্ট তৈরি করছে এবং সারাউন্ডিং এরিয়া আরও 3-4টা পোর্ট নির্মাণ করছে। এবং এগুলোতে অলরেডি কিন্তু হংকং বেসড কিছু কোম্পানি, হাসিনসন হোল্ডিংস লিমিটেড এরকম, তারা কিন্তু ওখানে নিয়ন্ত্রণ করে। এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলে আসতেছিল যে এই পানামা খাল এখন চায়না নিয়ন্ত্রণ করে, কথাটা কিন্তু সঠিক। আর ঠিক সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প হুমকি দিছিল যে তারা পানামা খাল দখল করবে। তো এই ব্যাপারে পানামার প্রেসিডেন্ট তো প্রতিবাদ করছিল, পানামার লোকজনও কিন্তু প্রতিবাদটা এটা ওটা করছিল। এবং অতঃপর এই যে আমেরিকার যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, সে কয়েকদিন আগে গেল, আমরা দেখলাম, সেখানে সে পানামা খাল পরিদর্শন করলো এবং চায়নার যে ছিল পোর্ট ছিল যারা ওখানে নিয়ন্ত্রণ করতো সেগুলো দেখলো। এমনকি চায়নার একটা বিশাল কন্টেইনারবাহী জাহাজও দেখলাম যে সে একটা করছে, ইন্টারভিউ দিয়েছে, সেখানে এগুলো উল্লেখও করলো, আমি দেখলাম। তো যাই হোক, ঘটনা কী দাঁড়ালো, সেখানে গিয়ে সোজা ওই যে পানামার প্রেসিডেন্টকে ক্লিয়ার কাট বলছে যে এটা খরচ করে আমাদের মানুষ, দেশের নাগরিক প্রাণ দিয়ে এটা তৈরি করছিল, তোমরা তৈরি করো নাই, হতে পারে তোমাদের দেশে, বাট আমরা এটা তৈরি করছিলাম, ক্লিয়ার, এখানে টাকা পয়সা আমরা খরচ করছিলাম। আর এখানে এখন তুমি চায়নাদের কর্তৃত্ব দেওয়ার জন্য তুমি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে যোগ দিয়ে এই যে এখানে ফাজলামি করছো, তোমাদের দেশের জনগণ কি মনে করলো আর না করলো, আর কি ভাবলো আর না ভাবলো, আর তোমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইগুলো আমরা কেয়ার করি না। আমাদের নিরাপত্তার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এটা আমাদের জন্য ভীষণ ভীষণ জরুরি। এবং চায়না এখানে সাতবাড়ি করলে সেটা আমাদের জন্য বিশাল সমস্যা। অর্থাৎ তোমরা কি মনে করলে না করলে এটাতে কিছুই যায় আসে না। তোমরা হয় এই চাইনিজদেরকে এখান থেকে তাড়াবে, আর যদি সেটা না করো তাহলে তোমাদের দেশ তছনছ করে দেওয়া হবে।
এই পানামা খাল দিয়ে তোমরা আমাদের প্রতিবেশীর এখানে এসে শত্রু জড়ো করবে, এটা হবে না। কিন্তু অনেকটা ওই যে কিউবা পরিস্থিতির মতো, জন এফ কেনেডির আমলে ওই 1960-এর দশকে, তখন এই যে কিউবা কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে একটা চুক্তি করছিল, এবং এই চুক্তির অধীনে ওই সোভিয়েত ইউনিয়ন কী করছিল, পারমাণবিক ওয়ারহেড সম্পন্ন যে মিসাইল তারা কিন্তু ওই যে কিউবায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন কিউবার থেকে আমেরিকার ফ্লোরিডা উপকূল তো বেশি দূর না, কত 100-150 কিলোমিটার এরকম। তো এইটা তো ওই যে তৎকালীন যে প্রেসিডেন্ট যে জন এফ কেনেডি, সে প্রচণ্ড রকমভাবে হুমকি দিল যে অতি সত্বর কিউবা তুমি যদি তোমার এই প্রকল্প বাতিল না করো, এবং সোভিয়েত ইউনিয়নকে হুঙ্কার দিল যে তোমরা যদি তোমাদের এই পারমাণবিক ওয়ারহেড সম্বলিত যে জাহাজটা এগুলো যদি ফেরত নিয়ে না যাও, তাহলে তোমাদের সাথে যুদ্ধ হবে, আমরা কিন্তু আক্রমণ করব। এবং একটা পর্যায়ে কিন্তু সোভিয়েত ইউনিয়ন পিছু হটছিল, এবং তারা তাদের পারমাণবিক ওয়ারহেড সম্পন্ন যে মিসাইল এগুলো কিন্তু প্রত্যাহার করছিল। ঠিক ওই রকম হুমকি পানামাকে দিয়েছে, বলছে যে তোমরা কি মনে করো না করে, এটা তোমাদের কী স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো আমরা কেয়ার করি না। আমেরিকা ইজ দ্য সুপার পাওয়ার, এবং উই হ্যাভ ডাগ দিস ক্যানাল উইথ আওয়ার ওন ফিনান্স, অ্যান্ড thousands of people from the USA sacrificed their life to build up this canal. So এখানে তুমি কি বললে না বললে এইগুলো আমাদের মাথা ঘামানোর টাইম নাই। সোজা হিসাব, চায়নাকে যদি এখান থেকে আউট না করো তাহলে তোমাদের দেশ তছনছ করে দেওয়া হবে। এখন অপশন একটা, কি করবা? সাথে সাথে এই যে ওই কি করছে, ওই পানামার সরকার কিন্তু অবশেষে তারা যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ যেটা চায়নার সাথে চুক্তি ছিল, এটা তারা অলরেডি বাতিল করে ফেলছে, এবং ওই ওখানে যে চায়না কোম্পানি হংকং বেসড যে হাসিনসন হোল্ডিংস লিমিটেড, তাদেরকে অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছে যে তোমরা এখান থেকে ভাগো। এখন ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিল, এখন ডাইরেক্টলি ওইগুলো দখল করতেই হবে, বিষয়টা তো এমন না। তাদের উদ্দেশ্য হলো যে ওটাকে কি চায়না প্রভাব মুক্ত করবে, তাই তো। তো এখন ওখান থেকে যে চায়না যদি ভেঙে যায়, আর রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ থেকে যদি চায়না ওই পানামা যদি সরে যায়, তখন চায়না তো বলতে পারে আমাদের যে ঋণ টিন নিয়েছো এগুলো ফেরত দাও, তখন হয়তো পানামা বলে যা দেবো না। আমেরিকা তো পিছনে আছে, বুঝলেন নাই? আমেরিকা যেহেতু পিছনে আছে, তো পানামা বললো যে যেদিন ভারী দেবো, টাকা পয়সা যদি হয় তোমাদেরকে দেবো, আর যতদিন না ভারী কিছুই আর করার নেই। তো এটা যদি বলে এই পানামা চায়নাকে, তো চায়নার এখানে কিছু করার আছে নাকি? কিছুই করার নেই, কারণ পানামা তো অনেক দূরের দেশ, তাই না? ওখানে যে ফাজলামি করার সুযোগ আছে নাকি? আমি এই কাহিনীটা কী কারণে বললাম, বা ঘটনাটা কী কারণে বললাম, যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যা বলে তা করে। ওই যে এখন আমরা শুনি না গ্রিনল্যান্ড কিনে নেবে, ডেনমার্কের কাছ থেকে পুরো হয়তো কিনে নাও নিতে পারে, বা হয়তো নিতে নাও পারে, বা ডেনমার্ককে এমন একটা চুক্তিতে নিয়ে আসবে যে গ্রিনল্যান্ডের একটা বিশাল অংশ আমেরিকাকে দিয়ে দিতে হবে। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। ওই গ্রিনল্যান্ডে কিন্তু ইউএসের অলরেডি কিন্তু একটা সামরিক ঘাঁটি আছে, বাট একটু ছোট পরিসরে। কিন্তু এখন এই ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতি করবে যে ওখানে অন্তত কয়েক হাজার না, হয়তো কয়েক লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল ওই আমেরিকাকে হয়তো লিজ দিয়ে দিতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো আর একটা বিষয় হচ্ছে, ওই কানাডাকে কত 51st স্টেট হিসেবে যোগদান করার জন্য বলছে। হয়তো এইটা একটু অতিরঞ্জিত, হয়তো সেটা হবে না, বাট কানাডাকে এমন সাইজ করবে যে কানাডা একটা পর্যায়ে তারা মনে করবে যে তারা আসলেই আমেরিকার অঙ্গরাজ্য ছাড়া আর কিছুই না। তারা ওই যে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের মানুষ আমরা অনেক চিল্লাচিল্লি করি না, এই কানাডা কিন্তু ওই রকম চিল্লাচিল্লি করতে পারবে না, ক্লিয়ার? অর্থাৎ আমেরিকা এগুলো করবে। অনেকে মনে করতে পারে যে আমেরিকা এই ধরনের ফাজলামি করবে, এটা কি মেনে নেওয়া যায় নাকি? আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে, যেমন ভারত বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা কমপ্লিটলি সাংস্কৃতিক। ভারতের মানুষের যে সংস্কৃতি, বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি এক না। যেমন ভাষা এক না, ধর্ম এক না, জীবনযাপন এক না, এই ক্ষেত্রে বিশাল সমস্যা। বাট আমেরিকা আর কানাডার সংস্কৃতি তো একই, তারা একই জাতিগোষ্ঠীর লোক, ভাষাও একই, তাই না? এখানে এদের কিন্তু ডিফারেন্স তেমন কিছু নেই। কানাডা একটু ইউরোপিয়ান ধাঁচের, আর আমেরিকা একটু অন্যরকম আর কি। কিন্তু এদের তফাৎ কিন্তু 19-20, খুব বেশি না। এখানে অতএব কানাডা যদি আমেরিকার মানে একটা অঙ্গরাজ্য হয়েও যায়, তাতে কিন্তু কিছু যায় হয় না। খোদ এই কানাডার অনেক বিশাল সংখ্যক লোকজন তারাও কিন্তু সেটা চায়
কারণ হচ্ছে কি, কানাডা একটা শীত প্রধান দেশ। এই যে যেমন এখন চতুর্দিকে খালি বরফ আর বরফ। কানাডার খুব কম অঞ্চলে শীতকালে মনে করেন বরফ মুক্ত থাকে, আসলে কোনো জায়গায় মুক্ত থাকে না, হয়তো কোনো জায়গায় 2 মাস বরফ থাকে আর কোনো জায়গায় 6 মাস এরকম। তো কানাডায় এরকম বরফ থাকার কারণে মানুষের জীবনযাত্রা আসলে খুবই স্থবির, কষ্টসাধ্য বলতে আসলে শীতের মধ্যে বরফের মধ্যে মানুষজন বাইরে বেরোতে পারে না। তো আমেরিকার সাথে যদি যুক্ত হয়ে যায়, তো আমেরিকায় তো ওই গরম অঞ্চল আছে, মরুভূমি অঞ্চল আছে, পাহাড় পর্বত অঞ্চল আছে, উষ্ণমণ্ডল আছে, তাই না? তো তখন কানাডার লোকজন কী করবে, আমেরিকায় চলে মানে অন্য জায়গায় মুভ করবে। শীতের মধ্যে কাহাতক ভাল লাগে। এই যে আমি এখন যেখানে আছি, এখানে আগামী এপ্রিল মাসের শেষ পর্যন্ত এখানে কিন্তু বরফ থাকবে। নভেম্বর মাস থেকে বরফ পড়া শুরু হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, তো এর মধ্যে তো আসলে বাইরে বেরোনো যায় না, কোথাও যাওয়া যায় না। হ্যাঁ, আপনি ঘরে বসে খাচ্ছেন, বা যারা কাজ করে তারা কাজ করছে, গাড়িতে করে যাচ্ছে, কাজ করছে, বাট এর বাইরে কিন্তু কোনো জীবন নেই। এটা মানুষকে কিন্তু প্রচণ্ড ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেটেড করে ফেলে। তো এই জন্যে কিন্তু কানাডার একটা বিরাট সংখ্যক লোক তারা কিন্তু আমেরিকার সাথে যোগ দিলে তারাও কিন্তু তাতে খুশি হবে, এই কারণে যে তারা তখন ওই যে আবহাওয়াগত বৈচিত্র্য উপভোগ করতে পারবে। শীতের সময় কানাডার থেকে চলে ফ্লোরিডাতে চলে গেলো, ক্যালিফোর্নিয়াতে চলে গেলো, সমস্যা তো আর কিছু নেই, তাই না? তো যাই হোক, আমি এই বিষয়টা এই কারণে বললাম, এখনও বাংলাদেশ নিয়ে তেমন কোনো কথাটা কিছু বলে নাই। বাংলাদেশ, ভারত এদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নজর দেয় নাই, কিন্তু ভারত তো অনেক তোড়জোড় শুরু করছে। এই যে 13 তারিখে যাচ্ছে ভাই নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক টৈঠক হবে। এতদিন কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র আভ্যন্তরীণ বিষয় নিয়ে নানা রকম প্ল্যান পায়, তারা অবৈধ অধিবাসী বিতাড়ন, হ্যান ত্যান, হাবিজাবি এগুলো নিয়েই কিন্তু ফোকাসে ছিল। তো ওইগুলো তো মোটামুটি একটা সেটেলমেন্টে চলে আসছে। এখন কিন্তু অন্যদিকে নজর দিবে, এবং আমার ধারণা নরেন্দ্র মোদী যদি আমেরিকায় যায়, মানে 13 তারিখে তার সাথে বৈঠক টৈঠক হয় নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের, আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ, ভারত ইত্যাদি নিয়ে কিছু একটা ওই তার কি আছে, এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করে বসে হয়তো বলতে পারে বাংলাদেশের বিরুদ্ধে অমুক অমুক পণ্যের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো, অথবা বলতে পারে যে অমুক অমুক ব্যক্তির এগেনস্টে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এবং তার মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও পড়ে যাইতে পারে। খুব এটা কিন্তু বিস্ময়কর কিছু না, বোঝা গেছে? অর্থাৎ ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে। এই জন্যে কিন্তু এই বিষয়টা নিয়ে আলাপ করলাম, কারণ ডোনাল্ড ট্রাম্প যা বলে তা কিন্তু করে। অর্থাৎ বিষয়টার উপরে আমাদের একটু নজর রাখতে হবে, খোঁজখবর রাখতে হবে, নাকি? ধন্যবাদ।